আসসালামাইকুম প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা, দেখতে দেখতে আজকের ক্লাসের পরে আমাদের দুইটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের সাথে আমার জার্নি প্রায় ফুরিয়ে আসতেছে। দেখতে দেখতে কিন্তু আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। এরপরে আমরা তৃতীয় অধ্যায় শুরু করব, মানে আইসিটির সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তৃতীয় অধ্যায়টা তোমাদের সাথে আমার একটু কথা আছে। তৃতীয় অধ্যায়টা হচ্ছে, আচ্ছা এটা পরে বলি, সবাই আসো ক্লাসে, সবাই ক্লাসে আসলে বলি, সবাই ক্লাসে আসলে সেটা বলি। ওকে, আর তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু খুবই খারাপ। অলরেডি দেখলা যে কি পরিমাণ খারাপ তোমরা করতেছো। লাইভ আছে, এই সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু বলো তো। আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা, নেটে একটু সমস্যা হয়ে গেছিল, নেট সমস্যা হয়ে গেছিল, একটু বলো তো এখন ঠিক হয়েছে কিনা, এখন কি ঠিক হইলো কিনা বলো। এখন ঠিক হয়েছে কিনা একটু বলে দাও। ওকে, ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আজকের ক্লাসের পরে প্রথম চ্যাপ্টার যেটা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষিত, এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, আমরা যেই টপিকটা আজকে পড়বো এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, লিখে দিলাম যে এটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এবং ক এবং খ নাম্বার প্রশ্নে এই সংজ্ঞাগুলো আসে, যে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কি, ন্যানো টেকনোলজি কি, বলে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বলতে কি বুঝো, এরকম ক এবং খ নাম্বার প্রশ্নে আসে। আচ্ছা, তোমাদের সাথে একটা একটু আলাপচারিতা করি। একটা হচ্ছে আমাদের যে থার্ড চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু আমি অলরেডি রিসেন্ট কয়েকদিন আগে তোমাদেরকে একদম বেসিক থেকে পড়াইছি। তো আমি চাইতেছি এখানে একটা কাজ করতে, তোমরা বেসিক গুলা পারো, ম্যাক্সিমাম স্টুডেন্ট বেসিক গুলা পারে, কিন্তু এই অধ্যায়ের সিকিউতে, মানে সিকিউটা একটু পেশায়, তো সৃজনশীলটা একটু পেশায়। তো আমি চাইতেছি কি তোমাদেরকে ওই যে ক্লাসগুলা ছিল ওই ক্লাসগুলা সিরিয়াল করে সুন্দর করে দিয়ে দিব, মানে ক্লাস ওই রেকর্ডেড ক্লাসগুলা সুন্দর করে দিয়ে দিব। প্লাস, কারণ তোমরা ম্যাক্সিমামে রেকর্ডেড ক্লাসই করতেছে, তোমরা 6-7 জন হয়তো লাইভে করো, এই 6-7 জন মতামত দিলেই হবে, অন্যদের লাগবে না। অন্যরা এমনি ওই ক্লাসগুলা দিয়ে দিব। প্লাস হচ্ছে ওই ক্লাসের যে নোটগুলো ছিল ওই নোটগুলো দিয়ে দিব। ঠিক আছে, আর আমি কি করবো, এই জন্য যে লাইভ নিব না এরকম না, আমি লাইভ নিব। লাইভ কি নিব, লাইভে শুধুমাত্র সিকিউ পড়াবো, প্লাস শুধুমাত্র এই চ্যাপ্টারটার এমসিকিউ পড়াবো। বলো তো এটাতে রাজি আছো কিনা, রাজি আছো কিনা এটা বলো। এই জায়গায় এই জিনিসটাতে রাজি আছো কিনা একটু বলো তো, এটা করলে কেমন হবে তাই বলো। জি, হ্যাঁ, এটা ফার্স্ট চ্যাপ্টার, আজকে ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস, একদম ফার্স্ট চ্যাপ্টারে আজকে হবে লাস্ট ক্লাস। আচ্ছা, এটা সম্পর্কে একটু মতামত দাও, তাহলে আমরা পড়াটা শুরু করি। এটা সম্পর্কে একটু মতামত দাও। তোমরা যদি বলো যে ভাই এই ক্লাসগুলো আবার আপনি নেন, তাহলে আবার নিব, কিন্তু আবার নিতে গেলে তখন এই সিকিউ এমসিকিউ সলভটা কম হয়ে যাবে। বুঝতে পারছো কথা? তো আমি চাইতেছি তোমাদেরকে এই ক্লাসগুলো, আমার কম্প্যাক্ট যে ক্লাসগুলো আছে ওগুলো অনেক সুন্দর ক্লাস, অনেক সুন্দর ক্লাস, ওই ক্লাসগুলো দিয়ে দিব। প্লাস হচ্ছে ক্লাসের নোট দিয়ে দিব। দেন আমি ক্লাস নিব কোনগুলা, জাস্ট সিকিউ এমসিকিউ পড়াবো, অনেকগুলা সিকিউ অনেকগুলো এমসিকিউ পড়াবো। ওকে, আমি রাজি, আমি রাজি। এই যে বললামই তো, মানে থার্ড চ্যাপ্টারের যে আগের যে ক্লাসগুলো আসছিল, আগে যে ফ্রিতে তোমাদেরকে যেটা পড়াইছিলাম, অনেকে ওই ক্লাসগুলো করছিলাম, তাদেরকে এখন তোমাদেরকে আমি ওই ক্লাসের লিঙ্কগুলো সুন্দর করে সাজায় দিয়ে দিব, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। দেন ওই ক্লাসের নোটগুলোও দিয়ে দিব, তোমাদেরকে সময়ও দিব। মানে ধরো
ওই চ্যাপ্টারটার ক্লাস করার জন্য যতগুলা ক্লাস আছে তার ডাবল সময় দিয়ে দিব, ঠিক আছে? যতগুলা ক্লাস আছে, ধরো আমার যদি 7টা ক্লাস থাকে, তাহলে 7টা ক্লাস করার জন্য এবং নোট করার জন্য তোমাকে 14 দিন সময় দিব। এই 14 দিনের মধ্যে তুমি এটা কমপ্লিট করবা। তারপরে আমি তোমাকে প্রচুর সিকিউ এবং প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করাই দেবো, বুঝতে পারছো? কারণ এই অধ্যায়টাতে তোমরা এই বেসিক গুলো পারলে দেখা যায় সিকিউ এমসিকিউ খুব কম পারো। এই ক্লাসগুলোতে আমি সিকিউ এমসিকিউ কম পড়াইছি, 2-1টা পড়াইছি। এখন আমি কি করবো, এই ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিব, দেন আমি ক্লাস নিব, লাইভ যেই ক্লাসটা নিব, লাইভে হচ্ছে 3টা বা 4টা লাইভ ক্লাস নিব এই সিকিউ এমসিকিউ এর উপর। 2টা মনে করো সিকিউ নিলাম, 2টা এমসিকিউ নিলাম, অথবা 2টা সিকিউ 1টা এমসিকিউ নিলাম, এরকম, যাতে তোমার এই ক্লাসটা থেকে কমন পড়ে যায় এরকম। ওকে, ভালো হবে, আমি রাজি। ওকে, হ্যাঁ সুসময়, তোমারও আমি শুরুতে এটা বলছিলাম যে এই আইসিটি হচ্ছে তোমার একটা পথের কাঁটা, এটাকে যত তাড়াতাড়ি তুমি সরাইতে পারবা তত তাড়াতাড়ি হচ্ছে তুমি ওই গ্রুপের সাবজেক্ট গুলোতে ফোকাস করতে পারবা, তত তাড়াতাড়ি তুমি গ্রুপের সাবজেক্টে ফোকাস করতে পারবা। এই জন্য হচ্ছে আইসিটি বাংলা ইংলিশ এই জিনিসটা যত তাড়াতাড়ি পারো শেষ করে ফেলো। আইসিটি বাংলা ইংলিশ যত তাড়াতাড়ি পারো শেষ করো, তাহলে আমি এই কাজটাই করবো, ঠিক আছে? তোমরা যেহেতু ম্যাক্সিমাম রাজি আছো, তাহলে আমি এই কাজটাই করবো, কারণ একই পরিশ্রম তাহলে আর 2বার করা লাগতেছে না। ওকে, চলো তাহলে আমরা পড়া শুরু করি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? চলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর আগে এখানে কতগুলা টার্মস একটু শিখি। আগে টার্মস গুলা দেখি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কতগুলো টার্মস। প্রথমত হচ্ছে প্রাণী বা উদ্ভিদের ক্ষুদ্রতম একক হচ্ছে, উদ্ভিদের ক্ষুদ্রতম একক কি? কোষ। এটা আমরা অলরেডি অনেকবার দেখছি। এসএসসি তে যখন আমরা জীববিজ্ঞান যারা পড়ছি তারা তো পড়ছি, আর যারা সাধারণ বিজ্ঞান পড়ছি তারাও এটা জানি যে মানব দেহের গঠন এবং কাজের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। আর এই কোষের প্রাণ কেন্দ্রে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। কোষের প্রাণ কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের ভিতরে কিছু পেঁচানো বস্তু থাকে যাকে ক্রোমোজোম বলা হয়। আমি যদি তোমাকে একটু চিত্র এঁকে দেখাই, যদি আমার চিত্র আঁকার হাত খুবই খারাপ। এটা একটা কোষ। এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। এই কোষের ভিতরে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসে আবার এরকম পেঁচানো কতগুলা বস্তু থাকে, আশা করি এই চিত্র তোমরা দেখে অভ্যস্ত। এরকম পেঁচানো কতগুলা বস্তু থাকে। এই পেঁচানো বস্তুগুলাকে বলা হয় ক্রোমোজোম। পেঁচানো বস্তুগুলাকে কি নামে ডাকা হয়? ক্রোমোজোম নামে ডাকা হয়। বুঝতে পারছো? পেঁচানো বস্তুগুলাকে কি বলা হয়? ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে, এদেরকে বলা হয় ডিএনএ। তাহলে দেখো সিকোয়েন্সটা বুঝো। প্রথমত হচ্ছে কোষ, সিকোয়েন্সটা আমি তোমাকে এখানে লিখে দিই। দেখো, প্রথমত হচ্ছে কোষ। কোষের প্রাণ কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে পেঁচানো কতগুলা বস্তু যেগুলোকে বলা হয় ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আশা করি এই জিনিসটা সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। ওকে, এখন দেখো, ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে তাদেরকে বলা হয় ডিএনএ। তাহলে আমরা ডিএনএ পর্যন্ত আসলাম। ওকে, এই ডিএনএ অনেক অংশে ভাগ করা থাকে, একটি নির্দিষ্ট অংশকে বলা হয় জিন। তাহলে ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে জিন। জিন মানে কিন্তু ভূত না, জিন হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। জিন কি? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। যেমন দেখবা তোমার সাথে তোমার বাবার, তোমার মায়ের, তোমার দাদার, তোমার নানির কিছু মিল আছে, কিছু বৈশিষ্ট্যের মিল আছে। হয়তো কারো মতো তোমার চেহারা হয়েছে, কারো মতো গায়ের রং হয়েছে, কারো মতো তোমার চোখ হয়েছে, কারো মতো তোমার চুল হয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যগুলা নিয়ন্ত্রণকারী একটা বৈশিষ্ট্য জিনিসই হচ্ছে জিন। বুঝতে পারছো? তাহলে দেখো সিকোয়েন্সটা। কোষের প্রাণ কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সুতার মধ্যে পেঁচানো কতগুলো অংশ থাকে যেটাকে বলা হয় ক্রোমোজোম, আর ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ এর মধ্যে থাকে জিন। ক্রোমোজোমের যে অংশে জিন থাকে সেটাকে বলা হয় লুকাস, যারা সায়েন্সের আছো। দেখো ডিএনএ এর অনেক অংশ ভাগ থাকে, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় জিন। জিন মানে এটা কিন্তু ভূত জিন না।
এদেরকে বলা হয় কি জিন। এক্স এর জিনকে জিনোম বলা হয়। এক্স এর জিনকে কি বলা হয় জিনোম। এটা একটু মনে রাখবা। এক্স এর জিনকে জিনোম বলতে কি বোঝায়, যেমন যেমন আমরা জানি যে পুরুষের জিন হচ্ছে পুরুষের সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, আর নারীর সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং এক্স। এই যে দেখো, এই এক্স একটা বৈশিষ্ট্য, ওয়াই একটা বৈশিষ্ট্য, বা এক্স একটা জিন, ওয়াই একটা জিন, দুইটা মিলাই কি হলো এক সেট হইলো না, এক জোড়া হইলো না। এই এক জোড়া মিলাই একটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। কি বৈশিষ্ট্য, যে এটা দিয়ে বোঝাচ্ছে সে পুরুষ, ঠিক আছে। আবার এটা দিয়ে বোঝাচ্ছে এই অংশটা দিয়ে বোঝাচ্ছে আবার সে নারী, ঠিক আছে। তাহলে দেখো, এই দুইটা মিলায় কিন্তু একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে। দুইটা মিলায় কেবল একটা প্রকাশ করছে জিনোম, বৈশিষ্ট্য প্রকাশ করছে। এই বৈশিষ্ট্য প্রকাশ করার যে দুইটা জিন বা এক সেট জিন, এটাকে বলা হয় জিনোম। অর্থাৎ এক্স এবং ওয়াই একটা জিনোম, এক্স এবং এক্স একটা জিনোম। আর জিনোম মিলায় যে বৈশিষ্ট্যটা প্রকাশ করে এটাকে বলা হয় ফিনোটাইপ। যে বৈশিষ্ট্য মানে যে পুরুষ হইলো বা নারী হইলো, এটা অবশ্য আইসিটি তে বলার দরকার নাই, তারপরে একটু বলে দেই, সায়েন্স যারা আছে তারা এটা একটু শিখো। এটাকে বলা হয় ফিনোটাইপ, এটাকে বলা হয় ফিনোটাইপ। এই নারী, এটাকে বলা হয় ফিনোটাইপ, ফিনোটাইপ, ঠিক আছে। ওকে, স্মরণ বলছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইট। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণীর বিকাশ কিভাবে হবে, আকৃতি কিরূপ হবে, তা কোষের ডিএনএ সিকোয়েন্স দ্বারা সংরক্ষিত থাকে। মানে ডিএনএ সিকোয়েন্স সেটা কি করে, নিয়ন্ত্রণ করে, যে তার বৈশিষ্ট্য কেমন হবে, বিকাশ কেমন হবে, তার আচার আচরণ, যাবতীয় যত বৈশিষ্ট্য আছে, সে লম্বা হবে না খাটো হবে, সবকিছুই কিন্তু ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত। আশা করি এইখানে যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলো তোমাকে সবগুলো বুঝতে পারছে। তারপর আরেকবার একটু বলি, যে কোষের মধ্যে দেখা হচ্ছে, আরো সুন্দর করে বলি, মানব দেহের বা উদ্ভিদের গঠন এবং কাজের একক কোষ। কোষের প্রাণ কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কতগুলো পেঁচানো বস্তু থাকে, যেটাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আর ডিএনএ এর মধ্যে থাকে জিন। জিন হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। আর এক্স এর জিন মিলায় হয় জিনোটাইপ বা জিনোম। জিনোটাইপ বা জিনোমও বলা যায়, এটাকে জিনোটাইপও বলে। জিনোমটাকে কি বলে, জিনোটাইপ, জিনোটাইপ, ঠিক আছে। এক্স এর জিন মিলায় মিলায় তৈরি হয় জিনোটাইপ। আর জিনোটাইপ যে বৈশিষ্ট্য প্রকাশ করে সেটাকে বলা হয় ফিনোটাইপ, ঠিক আছে। তো চলো আমরা আগের স্লাইডটা একটু দেখে আসি। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে, যার সমন্বয়ে কোষের জেনেটিক কাঠামো। এই জেনেটিক কাঠামো মানে কি, ডিএনএ এর যে গঠন, ডিএনএ এর যে কাঠামো। জেনেটিক কাঠামো বলতে কি বুঝেছে, এই জেনেটিক কাঠামো বলতে কি বোঝায়, জেনেটিক কাঠামো বলতে মেইনলি বোঝায় ডিএনএ এর গঠন, ঠিক আছে, বা সিকোয়েন্স, ঠিক আছে। পরিবর্তন করে এই ডিএনএ এর গঠনটাকে বা সিকোয়েন্সটাকে পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত বা অভিনব জীব উৎপাদন করা। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, ধরো একটা জিনিস বোঝাই, ধরো ধান। এই যে আমাদের এগ্রিকালচারের কাজ হচ্ছে এইগুলা, আমরা এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা পড়ি, আমাদের সাবজেক্ট আছে জেনেটিক্স। দেখো ধান, ধরো একটা ধান আছে যেটা উচ্চ ফলনশীল, ঠিক আছে। আরেক, কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ধরো জ্বর আসলে পড়ে যায়, মানে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে না, বা কি দুর্যোগ সহ্য করতে পারে না, এরকম বলে, যেটা দুর্যোগ সহ্য করতে পারে না, দুর্যোগ সহ্য করতে পারে না, ঠিক আছে। এরকম একটা, ধরো জ্বর আসলে পড়ে যায়, হালকা বৃষ্টিতে নুয়ে পড়ে, এরকম। আরেকটা ধান আছে যেটা হচ্ছে কম ফলনশীল,
কম ফলনশীল, তবে সে দুর্যোগটাকে কি করতে পারে, সহ্য করতে পারে, দুর্যোগ মোকাবেলা করতে পারে, মোকাবেলা সক্ষম। ঠিক আছে, একটা রাইস মনে করো হাই ইল্ডিং আর একটা হচ্ছে লো ইল্ডিং, একটা হচ্ছে পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে আর একটা খাপ খাওয়াইতে পারে না। এখন আমি কি করলাম, এটার যে উচ্চ ফলনশীল বৈশিষ্ট্য, এটা তো একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত, একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত না। আর এটা যে দুর্যোগ মোকাবেলা, দেখো আমি পজিটিভ গুলা নিব, আমি যখন একটা নতুন ধান উৎপাদন করব তখন কি আমি নেগেটিভ গুলা তার মধ্যে রাখার চেষ্টা করব, নতুন একটা জাত উৎপাদন করবো, জাতটা হইতে হবে অবশ্যই কি ভালো, তাহলে আমি দুইটা থেকে পজিটিভ দিকগুলা নেই। উচ্চ ফলনশীল যেটা আছে এটা একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত, এইখানে পজিটিভ কোনটা, যে দুর্যোগ মোকাবেলা করতে পারে, এটাও একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত। এখন আমি কি করলাম, জিন বলতে তুমি এটাকে ডিএনএ বলো, বা ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত, বা কি কর্তৃক নিয়ন্ত্রিত, ডিএনএ কর্তৃক নিয়ন্ত্রিত, কারণ ডিএনএ এর মধ্যেই তো জিন থাকে। এখন আমি কি করলাম, এই দুইটা ডিএনএ কে একসাথে করলাম, এই ডিএনএটাকে নিলাম, ধরো এটা প্রথম ডিএনএ, এটা দ্বিতীয় ডিএনএ, আমি কি করলাম, প্রথম ডিএনএ এবং দ্বিতীয় ডিএনএ দুইটাকে মিক্সড করলাম। দুইটাকে মিক্সড করলে এখন যে জাতটা তৈরি হবে, ওই জাতটা কেমন বলতো, উচ্চ ফলনশীল এবং দুর্যোগ মোকাবেলায় সক্ষম। তাহলে দেখো তার বৈশিষ্ট্যটা কিন্তু এখন কৃষকের মধ্যে দেওয়ার জন্য এটা পারফেক্ট। এই যে ঘটনাটা, এখানে কি একটা ইঞ্জিনিয়ারিং করা লাগতেছে, একটা কাজ করা লাগতেছে, একটা ইঞ্জিনিয়ারিং না এটা, এই ইঞ্জিনিয়ারিংটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং আলাদা সাবজেক্টও আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে আলাদা সাবজেক্টও আছে, জেনেটিক্স। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, এটা কিন্তু ভার্সিটিতে আলাদা আলাদা, এটা কি একটা এটা আলাদা একটা সাবজেক্টই আছে, যেটার মধ্যে হচ্ছে এরকম কাজগুলা করা হয়। মনে থাকবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? ওকে, এখন দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়। পল বার্গকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। ওকে, এখন দেখো এটা তো বললামই, কিভাবে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায় অলরেডি বলে দিছি। এই যে এখানে দেখো, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, যেমন আমি আগে বলছিলাম উচ্চ ফলনশীল, দায়ী জিনটা কি, উচ্চ ফলনশীলের যে জিনটা ছিল দায়ী জিন, কেটে আলাদা করে অন্য জীবের প্রতিস্থাপন করা হয়। দুইটাকে কি করা হয়, প্রতিস্থাপন করা হয়েছে। এই যে এখানে দেখাইছিলাম না, এই যে এখানে দেখো দেখাইছিলাম যে দুইটা জীবকে কি করা হয়েছে, প্রতিস্থাপন করা হয়েছে। এই যে প্রতিস্থাপন করা হয়েছে দুইটাকে, এইরকমটা করা হয়, সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ধরা যাক এখানে বলছে যে একটি আমের জাত যেটা হচ্ছে উচ্চ ফলনশীল কিন্তু স্বাদে মিষ্টি কম। দেখো এটা হচ্ছে তার পজিটিভ পয়েন্ট, যে সে উচ্চ ফলনশীল, আম বেশি হয় কিন্তু মিষ্টি কম, এটা একটা নেগেটিভ পয়েন্ট। তাহলে আমি কি করব, এই নেগেটিভ পয়েন্টটাকে বাদ দিব, আর একটা জাত আনবো যেটা মিষ্টি। দেখো অপরদিকে অপর একটি আমের জাত যেটা হচ্ছে ফলনশীল, কম ফলনশীল কিন্তু স্বাদে অনেক মিষ্টি, তাহলে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট তার, আর এটা হচ্ছে তার পজিটিভ পয়েন্ট। এখন আমি কি করব, এই যে উচ্চ ফলনশীলের যে জিনটা আছে, উচ্চ ফলনশীল যে এটা তো তার একটা জিন কর্তৃক নিয়ন্ত্রিত, এই উচ্চ ফলনশীলের যে জিন এবং এখানে যে মিষ্টির যে জিন, এই দুই জিনকে কি করব, একসাথে করে দিব। এই দুই জিনকে কি করে দিব, একসাথে করে দেবো। ধরো এটা উচ্চ ফলনশীলের জিন আর এটা ধরো যে মিষ্টি হওয়ার জিন, তাহলে এই দুইটা জিনকে আমি একসাথে করে দিলাম। এটা মনে করো উচ্চ ফলনশীলের জিন ছিল আর এটা মিষ্টি হওয়ার জিন ছিল, এই দুইটাকে একসাথে করে নতুন একটা জাত তৈরি করলাম। এই জিনিসটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এটা কিভাবে করা হয়, এই দুইটার মধ্যে ক্রসিং ওভার করা হয়। এই যে দুইটা জিন একসাথে হয়, এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। এটাকে কি বলা হয়, রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট মানে কি, সংযুক্ত ডিএনএ। রিকম্বিনেন্ট মানে কি, সংযুক্ত। রিকম্বিনেন্ট মানে কি, সংযুক্ত। আমি কিন্তু খুব আস্তে বুঝাইতেছি, কারণ এটা একটু কঠিন লাগতে পারে মানবিকের স্টুডেন্টদের। এটা আইসিটি, তবে এটা জীববিজ্ঞানের সাথে একটু মিল আছে, তো এই জন্য এটা আইসিটি, জীববিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং সব মিলায়, বুঝতে পারছো? ওকে, এই জন্য এটা আমি কিন্তু খুবই আস্তে আস্তে এবং প্রত্যেকটা টার্ম ভেঙে ভেঙে বলতেছি। আসো পরের স্লাইডে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম হচ্ছে মডিফিকেশন। মডিফিকেশন মানে কি, মডিফাই করা, পরিবর্তন করা, বা জেনেটিক ম্যানুপুলেশন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করতে বাধ্য করা, পরিবর্তন করতে কি করা, বাধ্য করা। এটাকে বলা হয় ম্যানুপুলেশন।
মানে নর্মাল একটা পরিবর্তন হলো, এটাকে ইংরেজিতে বলে চেঞ্জ। কিন্তু ম্যানিপুলেশন শব্দের অর্থ চেঞ্জ, তবে এই চেঞ্জটা হচ্ছে তোমাকে বাধ্য করে করা হয়েছে। ধরো তোমার বয়ফ্রেন্ড তোমাকে বাধ্য করছে যে তোমার ছেলেদের সাথে মিশা যাবেই না, এই যে বাধ্য করে তাকে পরিবর্তন করলা, এটা হচ্ছে ম্যানিপুলেশন। বুঝতে পারছো? ওকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বায়োটেকনোলজি ব্যবহার করে কোনো জীবের জিনের সরাসরি ম্যানিপুলেশন বা পরিবর্তন করা হয়। এই যে জীবটাকে কিন্তু তার বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য আমরা বাধ্য করতেছি, কারণ কি আমরা তার ডিএনএ এর সাথে অন্য একটা ডিএনএ ক্রসিং ওভার করাইছি, যার কারণে তার মধ্যে কি হয়েছে, সে বাধ্য হয়েছে তার বৈশিষ্ট্যটাকে চেঞ্জ করার জন্য। এর জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অপর নাম হচ্ছে ম্যানিপুলেশন অথবা মডিফিকেশন। মডিফিকেশন মানে কি পরিবর্তন। ধরো তোমার একটা মোটরসাইকেল ছিল, নরমালি আমরা মোটরসাইকেলের ক্ষেত্রে ওই মডিফাই করা শব্দটা বলে থাকি বেশিরভাগ। ধরো ওইটা দেখতে খুব বেশি সুন্দর না, কিন্তু তুমি কি করলা, কিছু পার্টস, সুন্দর সুন্দর পার্টস কিনে ওটাকে সুন্দর বানায় দিলা, তাহলে ওই যে তাকে পরিবর্তন করলা, ঠিক আছে, তাকে সুন্দর করলা, পজিটিভ চেঞ্জ আনলা তার মধ্যে, এই জিনিসটাকে কি বলা হয়, মডিফিকেশন। আমরাও কি করতেছি, জীবের মধ্যে পজিটিভ চেঞ্জ আসতেছি, এই জন্য এটাকে নাম দিছে মডিফিকেশন বা ম্যানিপুলেশন। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু এসএসসি যারা বায়োলজি পড়ছো তাদেরও সর্বশেষ যে চ্যাপ্টারটা ছিল সেটার মধ্যে ছিল। ওকে, লেটস। পরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। কারণ কি, তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট মানে কি, সংযুক্ত। রিকম্বিনেন্ট মানে কি, সংযুক্ত, অলরেডি বলছি। ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ক্লোনিং। ক্লোনিং বলা হয় একে জিন ক্লোনিং বলা হয়। ক্লোনিং মানে হচ্ছে ফটোকপি করা। ক্লোনিং মানে কি, এক কথা মনে রাখবা, ক্লোনিং মানে হচ্ছে ফটোকপি। ক্লোনিং মানে কি, একদম কপি করা। আমরা যেরকম ফটোকপি করি না, ফটোকপি করলে কি কোনো কিছু চেঞ্জ হয়? ফটোকপি করলে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না। এই যে এরকম ভাবে একদম হুবহু যেটাকে তৈরি করা হয় সেটাকে বলা হয় জিন ক্লোনিং। জিন ক্লোনিং। আচ্ছা, রিকম্বিনেন্ট ডিএনএ মানে কি, রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা সংক্ষেপে আরডিএনএ বলি। রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা সংক্ষেপে কি বলি, আরডিএনএ বলি। আর রিকম্বিনেন্ট ডিএনএ এর কারণে যে নতুন জীব তৈরি হয়, যে নতুন জীবটা তৈরি হয়, নতুন বৈশিষ্ট্যের যে জীব তৈরি হয়, নতুন বৈশিষ্ট্যের জীব, বৈশিষ্ট্যের জীব যে তৈরি হয় একে বলা হয় জিএমও। একে কি বলা হয়, জিএমও। জিএমও মানে কি, জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এই যে এটাকে বলা হয় জিএমও। এটা এমসিকিউ তে কাজে লাগবে। এটাকে কি বলা হয়, জিএমও। জিএমও এর পুনরূপ কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে ভাইয়া, চতুর্থ অধ্যায় পারি না। চতুর্থ অধ্যায় তো পড়াবো, পড়ালে পারবা, পড়ালে ইনশাল্লাহ পারবা। এখনো তো আমরা পড়াইনি। ওকে, চলো নেক্সট। রিকম্বিনেন্ট। আহা, কি লিখছি, স্লাইড আমিই বানাইছি। মুভিনেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে রিকম্বিনেন্ট। এটা কি হবে, এটা হবে হচ্ছে রিকম্বিনেন্ট। মুভিনেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে রিকম্বিনেন্ট। নিজেই স্লাইড বানাইছি, গালি দিলে নিজেকেই দেওয়া লাগবে। ওকে, এটা হবে রিকম্বিনেন্ট। আহা, রিকম্বিনেন্ট ইংলিশটা কি, বাংলা লিখলে ভুল হবে। রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ কি কি দেখো। প্রথমত হচ্ছে একটা ডিএনএ নির্বাচন। ডিএনএ নির্বাচন মানে কি, উচ্চ ফলনশীল বা পজিটিভ যে বৈশিষ্ট্য আছে, পজিটিভ বৈশিষ্ট্যের, পজিটিভ যে বৈশিষ্ট্য আছে মানে ভালো বৈশিষ্ট্য যেটা আছে সেই বৈশিষ্ট্যের একটা জিন সিলেক্ট করা, যেমন উচ্চ ফলনশীল হইতে পারে, তার এই জিনটাকে নির্বাচন করা, সিলেক্ট করা। ডিএনএ এর বাহক নির্বাচন করা। এখন এটার জন্য একটা বাহক লাগবে। বাহক হিসাবে নরমালি আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করি। বাহক হিসাবে আমরা কি ইউজ করি, ব্যাকটেরিয়া। বাহক হিসাবে আমরা কি ইউজ করি, ব্যাকটেরিয়া। যেমন একটা ব্যাকটেরিয়া আছে, সবচেয়ে জনপ্রিয় ব্যাকটেরিয়া হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ইকোলাই।
ই কোলাই, ঠিক আছে। আমরা ওই এগ্রিকালচারে, আমাদের যে এগ্রিকালচার, আমি কিন্তু এগ্রিকালচারের স্টুডেন্ট, এই এগ্রিকালচারে আমরা যে কোনো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলে আমরা ই কোলাই ল্যাবে ব্যবহার করি, ল্যাবে আমরা ই কোলাইটাকেই ব্যবহার করি। আচ্ছা, এরপর হচ্ছে ডিএনএ কে কর্তন করতে হয়। ডিএনএটাকে আমরা কাটি, একটা একটা এনজাইমের সাহায্যে কাটি, এটা কোনো ছুরি কাছে দিয়ে কাটি না, কাটি হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে। রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে আমরা কাটি। আচ্ছা, এরপরে এগুলাকে আমরা জোড়া লাগাই। ধরো দুইটা বৈশিষ্ট্য তো দুইটা লাগে, দুইটা উদ্ভিদ থেকে আমরা নিচ্ছি না, বা দুইটা প্রাণী থেকে নিচ্ছি, দুইটা পজিটিভ বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু আমরা ক্রস ঘটাই, দুইটা পজিটিভ বৈশিষ্ট্য, দুইটা পজিটিভ বৈশিষ্ট্য। এখন দুইটা থেকে এই দুইটা বৈশিষ্ট্যকে কাটলাম, কাইটা আইন আমার যোগ করা লাগবে, এটাকে বলা হয় প্রতিস্থাপন বা জোড়া দেওয়া বলতে পারো। এটাকে কি বলতে পারো? জোড়া দেওয়া বলতে পারো। এই জোড়াটা দেই আমরা, এটাও একটা এনজাইমের সাহায্যে দেই, এটা হচ্ছে লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম, লাইগেজ এনজাইম, ঠিক আছে। পোষক দেহের রিকম্বিনেন্ট স্থানান্তর, এটাকে আমরা তারপরে কি করি? পেনিট্রেট করি। ইকোলাইয়ের দেহে, ব্যাকটেরিয়ার দেহে, ব্যাকটেরিয়ার দেহে আমরা এটাকে কি করি? স্থানান্তর করি, ব্যাকটেরিয়ার দেহে স্থানান্তর করি। রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি পায়। এই ব্যাকটেরিয়ার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে সে মিনিটে, এক মিনিটে, জাস্ট এক মিনিটে 300 প্রজাতি তৈরি করে। বুঝতে পারছো? এক মিনিটে কতশো প্রজাতি তৈরি করে? 300। তাহলে একটা ব্যাকটেরিয়া, মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, এর মধ্যে আমরা এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা রাখলাম, রিকম্বিনেন্ট ডিএনএ, আর ডিএনএটা দিলাম, সে এক মিনিটের মধ্যে এরকম 300টা জীব তৈরি করে ফেলবে, 300টা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে ফেলবে। বুঝতে পারছো? এই যে আমাদের জাত কিন্তু বেড়ে গেছে, বা আমাদের যে প্রাণীর সংখ্যা সেটা বেড়ে গেছে। হ্যাঁ, তার চ্যাপ্টার করাবো। এই যে এই পদ্ধতিটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির পদ্ধতি, এটা একদম মুখস্থ করা লাগবে, এটাই সিকিউতে আসবে। আশা করি এই জিনিসটা এতক্ষণ আমি তোমাকে একদম ক্লিয়ার করতে পারছি। তুমি যদি পারো এগুলা লিখে দিবা, এগুলা লেখার দরকারও নাই। যদি না পারো, তোমার জাস্ট এই 6টা ধাপ লিখতে হবে। তাহলে কি কি 6টা ধাপ দেখো। প্রথমত আমার ডিএনএ সিলেক্ট করতে হবে কোন দুইটা, ধরো তোমার উচ্চ ফলনশীল আম আর মিষ্টি আম, এই দুইটা ডিএনএ এর মধ্যে ক্রস করাবে। তাহলে এই দুইটা ডিএনএ কে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কি করতে হবে? এটা তো দুইটা উদ্ভিদ, দুইটা আম গাছ, এই আম গাছ থেকে এটা কাইটা নিতে হবে, এই আম গাছ থেকে এটা কাইটা নিতে হবে। কাটার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করি, ওইটা না বললেও হবে, জাস্ট কাটতে হবে। দুইটা এনজাইমকে কি করতে হবে? কেটে নিতে হবে আগে। এর আগে কি করতে হবে? বাহকটা নির্বাচন করতে হবে, কারে দিয়ে আমরা এই কাজটা করাবো, যে বৃদ্ধি যে করাবো এটা কারে দিয়ে করাবো, এটার বাহকটা তোমার নির্বাচন করতে হবে। আচ্ছা, এরপরে এই খণ্ডগুলাকে, যে কাটলাম, যে কাটা অংশগুলাকে জোড়া দিতে হবে। ধরো দুইটা থেকে অর্ধেক কাটলা, এটা থেকে অর্ধেক কাটলা, এটা থেকে অর্ধেক কাটলা, দুইটাকে জোড়া দিলা, একটা হয়ে গেল না? এটাকে আবার কি করতে হবে? পোষকের দেহে পেনিট্রেট করতে হবে, মানে স্থানান্তর করতে হবে। দেন ওই পোষক এটাকে কি করবে? সংখ্যা বৃদ্ধি করবে। পোষক এটাকে কি করবে? সংখ্যা বৃদ্ধি করবে। মনে থাকবে ভাই? মনে থাকবে কিনা? ওকে, পরে আসো। চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যারা শ্বাসকষ্টের, কি কয়, বহুমূত্র রোগ যাদের আছে, মানে ডায়াবেটিক্স যাদের আছে, তারা কিন্তু ইনসুলিন বাজার থেকে কিনে ব্যবহার করে। এই ইনসুলিন কিন্তু এই ইনসুলিনের কাজ হচ্ছে রক্ত থেকে গ্লুকোজকে অপসারণ করা, মানে রক্তে যে গ্লুকোজ আছে এই গ্লুকোজকে অপসারণ করা, যেটা আমাদের দেহের অগ্নাশয়ের ভিটা কোষ থেকে অটোমেটিক্যালি তৈরি হয়। কিন্তু যখন এই অগ্নাশয়ের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে বা রক্তের গ্লুকোজের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন শুধু অগ্নাশয় থেকে যতটুকু তৈরি হয় তা দিয়ে কাজ হয় না, তখন বাইরে থেকে তাকে এই এনজাইমটা সাপ্লাই দিতে হয়। এই যে বাইরে থেকে ইনসুলিন এনজাইমটা সাপ্লাই দিতে হয়, এই সাপ্লাইটা কিভাবে দেয়, এই ইনসুলিনটা কিভাবে তৈরি করে, এটা তৈরি করার জন্য এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা লাগে। কিভাবে ব্যবহার করে? এটার জন্য ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে। আচ্ছা, এই যে অগ্নাশয় ইনসুলিন উৎপাদিত হয় যা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তবে ডায়াবেটিক্স আক্রান্তদের ক্ষেত্রে ইনসুলিন উৎপাদন নিয়ে সমস্যা হয়, তাই গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে ইনসুলিন ইনজেকশন করতে হয়। বুঝতে পারছো? পূর্বের রোগীদের জন্য এই ইনসুলিন সরবরাহ করা হতো শকুর থেকে। প্রত্যেকে আগে একদম যখন এই ইকোলাই আবিষ্কার হয়েছে না, বা ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ধারণা ছিল না, তখন শুকরের দেহ থেকে এই ইনসুলিনটা মানুষের দেহে পেনিট্রেট করা হইতো।
আচ্ছা, এর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় মানুষের শরীরের ইনসুলিন উৎপন্নকারী জিনটি, মানুষের শরীরে ইনসুলিন উৎপন্নকারী জিনটা হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষের 11 নাম্বার ক্রোমোজোমের মাথায় একটা গ্রন্থি থাকে, ওই গ্রন্থি থেকে এটা ডেল্টা কোষ যেটাকে বলা হয় বিটা কোষ থেকে, কিন্তু এটা বিটা কোষ থেকে আর কি। এগুলো নাম তোমার জানা লাগবে না, জাস্ট মানে তোমাকে যে বলা লাগতেছে এখন আমি শর্ট করে বলতে পারতেছি না, বুঝছো? কারণ নাইলে মনে হচ্ছে যে আমি রিডিং করতেছি, পড়ানোর কিপটা আমি করতে পারতেছি না। আচ্ছা, এনজাইম দ্বারা এটা কর্তন করে। এর কোন এনজাইম দ্বারা কর্তন করে নাম কিন্তু বলছি, রেস্ট্রিকশন। যারা সায়েন্স আছে তাদের একদম পড়া হয়ে যাচ্ছে, এটা সায়েন্সে কিন্তু এটা আছে। ইকোলাই, এই যে ইকোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, ডিএনএ তে স্থাপন করা হয় এবং ল্যাবরেটরিতে কি করা হয়, ইকোলাই ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি করানো হয়। যে বলছিলাম 1 মিনিটে 300 হয়ে যায়, 1 মিনিটে কত হয়ে যায়, 1 মিনিটে 300 হয়ে যায়, কাজ করো না কেন? আচ্ছা, এই ট্রান্সজেনিক মানে কি, পরিবর্তন হয়েছে যে জিন, এই জিনের ইকোলাই ব্যাকটেরিয়া গুলো ইনসুলিন উৎপাদন করে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারটা কোথায় হয়, ইনসুলিন তৈরিতে। কোথায় ব্যবহার করতে হয়, ইনসুলিন নামক হরমোন তৈরিতে। ইনসুলিন কিন্তু একটা হরমোন, এই ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়। আই হোপ এটা বুঝতে পারছো। না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করো, তোমরা একটাও কোয়েশ্চেন করো না, তার মানে কি তোমরা বুঝো না? না বুঝলে মানুষ কোয়েশ্চেন করে না। চাপাই নবাবগঞ্জ, আমরা কি ভাইয়া চাপাইয়ের কেউ আসো? চাপাইয়ের মানুষজন বলে কি সাপাই, সিরিয়াস, শয়ের উচ্চারণ কেমনে জানি করে, সিরিয়াসটা বলে সিরিয়াস, অর্থাৎ চাপাইকে বলে সাপাই। আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সুবিধা কি, এর মাধ্যমে উচ্চ ফলনশীল জাত তৈরি করা যায়। উচ্চ ফলনশীল প্রাণী, মৎস্য, উদ্ভিদ, শস্য, এই যে শস্যের জাত যেমন ধান, গম, ভুট্টা, মেজ, মাস্টার্ড ইত্যাদি। বৈদেশিক মুদ্রা ব্যয় কমানো সম্ভব, নিজেরাই তৈরি করে বিদেশ থেকে আর এই হাইব্রিড গুলা আবিষ্কার আনা লাগতেছে না। যেমন আমরাই, আমাদের ডিপার্টমেন্টের স্যার রিসেন্টলি আনারসের একটা নতুন জাত তৈরি করছে, যেটা হচ্ছে পাহাড়ের আনারস কিন্তু খুবই মিষ্টি, কিন্তু এগুলো সমতলে হয় না। এখন স্যার কি করছে, সমতলে হয় না কেন ওই কারণটাকে আইডেন্টিফাই করছে, দেন তাদেরকে নিয়ে 2 বছর স্যার গবেষণা করে এখন নতুন একটা জাত আবিষ্কার করছে, যেটা খুব তাড়াতাড়ি বাণিজ্যিক ভাবে কিনতে পাওয়া যাবে। ওই জাতটা স্যার আমাদের ল্যাবে তৈরি করছে, এটা কিছুদিন আগে নিউজ হইলো যমুনা টিভিতে। আনারস, এই পাহাড়ের যে মিষ্টি আনারসটা আছে, ছোট ছোট আনারসটা দেখবা, এটা এখন সমতলে হবে, তবে বড় সাইজের হবে এবং মিষ্টি হবে। আজকের পড়াটা একটু ডিফিকাল্ট আছে রিফাত ভাইয়া, আজকে ক্লাব পড়াটা একটু ডিফিকাল্ট আছে, সায়েন্সের পড়া তো, আজকের পড়াটা কিন্তু একটু সায়েন্সের পড়া। ওকে, মেইনলি আইসিটি কি জানো, আইসিটি হচ্ছে একটা অ্যাপ্লাইড সায়েন্স, ঠিক আছে? অ্যাপ্লাইড সায়েন্স, যেমন তোমার হয়তো প্রথম 2টা চ্যাপ্টার পড়ে ওরকম আহামরি কিছু মনে হইতেছে না, কিন্তু থার্ড চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পার্টে আছে, পুরো চ্যাপ্টার আছে ফিজিক্স সেকেন্ড পার্টে। সেমিকন্ডাক্টর নামে একটা চ্যাপ্টার আছে, সেমিকন্ডাক্টর নামে একটা অধ্যায় আছে, মানে অর্ধপরিবাহী, বুঝতে পারছো? সেমিকন্ডাক্টর নামে একটা অধ্যায় আছে। এরপরে তুমি যদি 4th চ্যাপ্টারে যাও, এই 4th চ্যাপ্টার হচ্ছে সিএসসি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের পড়া, মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। 5th চ্যাপ্টার যাও, এটাও সিএসসি এর পড়া, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তুমি 6th চ্যাপ্টারে যাও, এটাও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছো? এগুলো তো আর্টস এর পড়া না, কিন্তু আমাদের আইসিটি বইটা এমন ভাবে ডিজাইন করছে যাতে মানুষের আর্টস পড়ুক, সায়েন্স পড়ুক, কমার্স পড়ুক, সবারই যেন এইগুলা সম্পর্কে একটা বেসিক নলেজ থাকে। খুব বেশি ডিপ কিছু দেওয়া নাই, কিন্তু সবাই যাতে, যেমন তোমরা 9-10 একটা বিজ্ঞান বই পড়ছো, বা সায়েন্সের 9-10 একটা বাংলাদেশ বিশ্ব পরিচয় বই পড়ছো, এগুলো পড়ার উদ্দেশ্য কি? বাংলাদেশ বিশ্ব পরিচয় আমাদেরকে পড়াইছে কারণ হচ্ছে আমরা যেন অল্প করে হলেও বাংলাদেশের ইতিহাস, ভৌগোলিক অবস্থান, এগুলো অল্প করে হলেও জাস্ট একটু সাধারণ জ্ঞান হলেও রাখতে পারি। এই জন্য কিন্তু আমাদেরকে বাংলাদেশ বিশ্ব পরিচয় নামে একটা বই পড়াইছে। আর আর্টসে যারা আছে তোমাদেরকে একটা বিজ্ঞান বই পড়াইছে, এখানে দেখা গেছে বায়োলজি থেকে অল্প অল্প জিনিস দিছে, ফিজিক্স থেকে অল্প অল্প জিনিস দিছে, কেমিস্ট্রি থেকে অল্প অল্প জিনিস দিছে, দিয়া একটা তোমাদেরকে বিজ্ঞান সম্পর্কে জাস্ট হালকা একটু ধারণা দিছে। এখানে আইসিটি বইটা কেন দিছে, যাতে তোমার বিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে হালকা একটা ধারণা তোমার থাকে, সবারই যেন এই জিনিসটা থাকে। বুঝতে পারছো কিনা? আচ্ছা, তোমাদের সাথে একটু গল্প করি, অনেক কঠিন
অনেক কঠিন জিনিস পড়াইছি, তবে আমার স্লাইডে যা আছে তাই পড়বা, আর কিচ্ছু পড়ার দরকার নেই। এই টপিক তুমি না বুঝো মুখস্থ করে ফেলো, তবে এটা সৃজনশীল আসবে ভাই, আমি বলছি যে এটা সৃজনশীল আসবে। তোমার বইয়ে বইয়ে দেখবা পড়লে কঠিন লাগবে, তোমার বুঝতেছো না। তুমি জাস্ট এই টপিক আমার আমার ইয়েতে যা আছে, স্লাইডে যা আছে, স্লাইড মুখস্থ করে ফেলো, ইনাফ। স্লাইড মুখস্থ করে ফেলো, ইনাফ। আচ্ছা, ওই আল কোরআনের সৈনিক, আমি এর নাম কি রে তোমার? আল কোরআনের সৈনিক চাঁপাইনবাবগঞ্জ কোন উপজেলায়? চাপায়ের আমার একটা ফ্রেন্ড আছে, একটা মেয়ে ফ্রেন্ড আছে, একটা ছেলে ফ্রেন্ড আছে আমার ডিপার্টমেন্টে। ওকে ওকে, এই বিষয়গুলো কিন্তু আসলে একটু সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, তো এই জন্যই দেখবা যে তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, আইসিটি যেখানেই পড়ো, অফলাইনে যারা পড়ো, সাবধান, তোমরা কিন্তু মানবিকের কারো কাছে আইসিটি পড়তে যাবা না। মানবিকে পড়াশোনা করছে এমন কারো কাছে আইসিটি পড়তে যাবা না, বুঝতে পারছো? কারণ এটা সায়েন্সের ব্যাপার। আমি এগুলো আইসিটিতে পড়িনি, আমি এই জিনিস পড়ছি বায়োলজিতে, আমি আইসিটির বাকি চ্যাপ্টার পড়ছি ফিজিক্সে, ঠিক আছে? ওই আমাকে আমি এগ্রিকালচারে পড়ি। এখন এগ্রিকালচার কিন্তু সায়েন্সের টপ একটা সাবজেক্ট, এগ্রিকালচার। এটা তুমি বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, যেমন আমাদের ময়মনসিং কিন্তু এশিয়ার সবচেয়ে বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি প্রথম স্থান অধিকার করলে তুমি এগ্রিকালচার সাবজেক্ট পড়তে পারবা, বুঝতে পারছো? আমি কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার সাবজেক্ট পাইনি, বাকৃবিতে আমি চান্স পাইনি, বাকৃবিতে পাইছিলাম একদম শেষের দিকে, ওয়াইটিং এ ছিল। তো আমি কিন্তু ওইখানে পাইনি, যে ফার্স্ট হয়েছে সে কৃষি পড়বে, প্রথম 100 জন, বুঝতে পারছো? কিন্তু আমাদের এটা 9-10-এ কৃষি সাবজেক্ট বা ইন্টারমিডিয়েটে কৃষি সাবজেক্টটাকে এত নেগলেক্ট, এত নোংরা ভাবে দিছে, এত ফালতু ভাবে দিছে, যে মানুষ মনে করে এগ্রিকালচার মনে হয় আর্টসের সাবজেক্ট। এগ্রিকালচার মনে হয় ওই যে রিডিং, কিভাবে বীজতলা তৈরি করা লাগে, কিভাবে ধান লাগানি লাগে, ওগুলা। কিন্তু আমাদের কাজ কি? মেইনলি গবেষণা করা। আমরা মেইনলি হচ্ছে ল্যাবে কাজ করি, সারাদিন গবেষণা নিয়ে দেখা লাগে, ল্যাব রিপোর্ট, ল্যাব, ওই ফিল্ড ওয়ার্ক, সয়েল ম্যানেজমেন্ট। আমরা ওই মাটিতে কি আছে না আছে, মাটিতে কোন অর্গানিক ম্যাটার আছে, মাটিতে কোন ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে, একটা সার কিভাবে তৈরি করে। কারণ আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স হচ্ছে ইউরিয়া, এমওপি, টিএসপি, এগুলো তৈরি করা, মানে এই সার তৈরি করা, কি কি জিনিস দিলে এই সারের গুণগণ মান আরো বাড়বে, কিভাবে এই সারটা তৈরি করা লাগে, বুঝতে পারছো? কিভাবে একটা নতুন জাত তৈরি করা লাগে, কখন কোন ফসলটা চাষ করতে হবে, কখন কোন ফসল চাষ করলে তুমি সেখান থেকে ভালো বেনিফিট পাবা, তোমার মাটিটাকে উর্বর করা যাবে কিভাবে, মাটিতে কি কি জিনিস আছে, মাটিটাকে তুমি কিভাবে পরীক্ষা করবা যে এই মাটিতে কোন ফসলটা ফলানো যাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়া। কিন্তু এগুলো ইন্টারমিডিয়েট বা এসএসসি তে তোমাদের এত নোংরা ভাবে এই সাবজেক্ট উপস্থাপন করছে, মানুষ মনে করে এগ্রিকালচার কোনো সাবজেক্টই না, বুঝছো? আমি কিন্তু রাজশাহীতে আমার পজিশন ছিল 339তম পজিশন। আর আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়তে চাইতাম, তাহলে আমার 1000-এর বাইরে পজিশন হলেও আমি এগুলো পড়তে পারতাম, বুঝতে পারছো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিন্তু পিওর সাবজেক্ট, এগুলার খুব বেশি দাম নাই। দাম হচ্ছে টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যাল সাবজেক্ট কোনগুলা? সায়েন্সের বলা পাইনি, একটু ধারণা নিয়ে নেয়। টেকনিক্যাল সাবজেক্ট কোনগুলা? একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এরপরে হচ্ছে এগ্রিকালচার। এই তিনটাই হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল টেকনিক্যাল সাবজেক্ট, বুঝতে পারছো? নৈবিত্তিক আছে, এই যে পরে আছে, পরের স্লাইডেই মনে হয় নৈবিত্তিক। ওকে, পরের স্লাইডটাই মনে হয় নৈবিত্তিক, তাই তো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিছু অসুবিধা আছে, যে এটার জন্য কি হয়েছে, এটার জন্য কি হয়, জীব বৈচিত্র্য অস্বাভাবিক পরিবর্তন হয়। জীব বৈচিত্র্যের কি হয়, নর্মাল যে একটা জিনিস আছে ওটাকে তুমি চেঞ্জ করতেছো, ম্যানিপুলেট করতেছো, তাহলে অস্বাভাবিক পরিবর্তন হয়, যেটা মারাত্মক বিপর্যয় তৈরি করতে পারে। অনৈতিক বা অযাচিত জিনের স্থানান্তর, অনৈতিক ভাবে বা অযাচিত, যেমন আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যে একটা জীব তৈরি করছি যেটা পরিবেশের জন্য কি হার্মফুল, ক্ষতিকর। আরেকটা কথা একটু বলে দিই, তোদেরকে একটা সাজেশন দিই, এটা হচ্ছে যাদের ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, ভার্সিটি মেডিকেলে যাদের পড়ার ইচ্ছা আছে, ইউনিভার্সিটি মেডিকেল, তারা কাইন্ডলি বা ইংলিশটা পড়ে আসিস, তারা একটু ইংলিশটা ভালো করে পড়ো। ইংলিশটা কেন ভালো করে পড়তে হবে? কারণ হচ্ছে ভার্সিটিতে সব ইংলিশ ভার্সন, কোনো বাংলায় কিছু পারবে না, সব ইংলিশে পড়তে হবে।
পড়াও লাগবে ইংলিশে, স্যারেরা ক্লাসও নিবে ইংলিশে, তোমার খাতায় লিখতে হবে ইংলিশে সব, কোনো বাংলা নাই, কোনো বাংলা ভার্সন নাই, ইংলিশ ভার্সন বুঝো তো। কাজেই একটু ইংলিশ গুলা একটু পড়ো ভাই, যাদের ভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, নাইলে ভার্সিটি লাইফ একদম তুমি ফেল করবা, শুধু ভার্সিটিতে এসে শুধু ফেল করবা। ওকে, এরপরে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হ্রাস এবং অ্যালার্জির উদ্ভব। এই যে যেমন আমাদের করোনা টিকা তৈরি করা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, এটার কারণে কিন্তু প্রচুর অ্যালার্জি তৈরি হয়েছে। জীব বিধ্বংসকারী প্রজাতি, এমন প্রজাতি আছে যেগুলো অন্য জীবকে ধ্বংস করে, তার এখান থেকে হার্মফুল জিনিস তৈরি হয়। হ্যাঁ, সুষময় ভালো কথা বলছিস, সুষময় ভালো কথা বলছিস। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, এই যে দেখো কোথায় ব্যবহার করা হয়, একদম বিস্তারিত করাচ্ছি। উচ্চ ফলনশীল ফসল যেমন ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপে, এরকম যত উদ্ভিদ আছে, আম দিয়ে উদাহরণ দিছিলাম। উন্নত জাতের শস্য বীজ উৎপাদন, উন্নত জাতের শস্য বীজ, আমাদের ডিপার্টমেন্টে আরেকটা গবেষণা চলতেছে, সেটা হচ্ছে আমাদের এই রাজশাহী অঞ্চল যেটা, এটাকে কিন্তু বরেন্দ্র অঞ্চল বলা হয়। এই বরেন্দ্র অঞ্চলে আমের ফলন খুব ভালো হয়, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী এগুলোতে। এইখান থেকে এই জাতগুলোকে কিভাবে মাইগ্রেট করা যায় সারা বাংলাদেশ ব্যাপী, মানে বাংলাদেশের অন্যান্য প্রান্তে যাতে এই জাতগুলা ভালো হয়, সেইটা নিয়ে গবেষণা চলতেছে। আশা করি বছর 2 বছরের মধ্যে ভালো কিছু আসবে। ওকে, দেখো, উন্নত জাতের শস্য বীজ উৎপাদন, হাইব্রিড প্রাণী এবং মৎস্য তৈরি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। মনে করো একটা উদ্ভিদ আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর একটা উদ্ভিদ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এদের ক্রসিং করাইলাম। আগাছা সহিষ্ণুতা আগাছা মানে উইড সহিষ্ণুতা বাড়ানো, ইনসুলিন তৈরি করা, হরমোন বৃদ্ধি করা, ভাইরাস জনিত রোগের চিকিৎসা, ভামনত্ব রোগের চিকিৎসা, ক্যান্সার রোগের চিকিৎসা, এইডস রোগের চিকিৎসায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুলা ব্যবহার করে। যত ফার্মেসিরা যত ওষুধ তৈরি করে, যত ঔষধ তৈরি হয়, সব ঔষধের মূলে কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঔষধ তৈরির মূলে কি আছে? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। ওকে, এই যে এমসিকিউ উত্তর দাও, তোমরা উত্তর দিবা, আমি এখন বসে যাব। আমি নিচে বসি, নাইলে দেখতে পারবা না, চেয়ারে বসি। আনসার করো তাড়াতাড়ি, দ্রুত আনসার করো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে নির্দিষ্ট জিন বহনকারী, খ, কিসের খ? একটি নির্দিষ্ট জিন বহনকারী কোন জীব থেকে ডিএনএ খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর করার কৌশলকে কি বলা হয়? অবশ্যই খ। গুড। রিফাত মনে হয় বলছে নাকি, না আল কোরআনের সৈনিক? এই তোমার নাম কি বলো তো? আল কোরআনের সৈনিক, তাহলে এটা হচ্ছে খ মার্কের একটা উত্তর। পরেরটা বলো তাহলে 2 একের খ। ওকে, আরটি তন্ময় রয়, রাশেদুল ইসলাম, রিফাত ইসলাম, সাবিকুন নাহার লামিয়া। আচ্ছা, পরেরটা বলো, 2 এর কত হবে বলো? সবাই গাদা, কেউ কেউ 2 এরটা আগে বল, তাহলে তো তোর নামটা আগে বলি। 2 এরটা আগে উত্তর করে ফেল, পরে 1 এরটা করে, কারণ 1 এরটা তো অনেকেই বলবে, 1 এরটাই তো সবাই বলতে চাইবে, তো তুমি 2 নাম্বার থেকে বলা শুরু করো, তাহলে তো হয়। 2 এর ক, আরটি তন্ময় রয় সবার আগে বলছে 2 এর ক। এ বি করিম, আচ্ছা তোমার নামটা মনে রাখা লাগবে, করিম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবের নতুন জিন আবিষ্কার করা যায়, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, বলো কোনটা? রিফাত বলছে ক, তাসপিয়া তোবা, সাবিক কুন্নাহার লামিয়া। ওকে, 2 এর ক, শরণ, সুস্ময় কেবল আনসার দিছিস, আগে কই? তাহলে 2 এর ক। কেন ক? কারণ হচ্ছে খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায় কিসের সাহায্যে? ডিএনএ টেস্ট, ডিএনএ টেস্টিং। এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে ডিএনএ টেস্টিং। ঠিক আছে? এই সুস্ময় গ কেন? গতে গেছিস কেন? খুব সহজে ব্যক্তি শনাক্তকরণ করা যায় কিভাবে? ওটা তো ডিএনএ টেস্টিং এর মাধ্যমে। আচ্ছা, পরের গুলা বলো। এখানে আছে 5 3 4 5 6 3 4
5 নাই, 6 নাই, 7। আচ্ছা, উত্তর দিতে দেখো। উত্তর দিতে দেখো, দেখি কে কে দিতে পারে। সুস্ময় প্রথমে বলছিল 1, পরে গেছে 4-এ। 4 কেন রে? 4-এ তো জিএনএ টেস্টিং। ওকে, কে কি উত্তর দিল? আল কোরআনের সৈনিক এবি করিমা হচ্ছে বলছে 4। 4-এর ক। রিকম্বিনেন্ট ডিএনএ ধাপগুলো হচ্ছে ডিএনএ নির্বাচন, ডিএনএ বাহক নির্বাচন, ডিএনএ খণ্ডন করা বা কর্তন করা। আচ্ছা, 4-এর বলছে ক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র হচ্ছে চিকিৎসা। হ্যাঁ, গুড। জেনেটিক চিকিৎসা ক্ষেত্রে কি তৈরি করা হয়? চিকিৎসা ক্ষেত্রে কি তৈরি করা হয় বলো তো? চিকিৎসা ক্ষেত্রে কি তৈরি করা হয় এটা বলো। এরপরে আর কে কোনটা বললো? 4-এর ক বলছে আরটি তন্ময় রয়। 4-এর ক না, 4-এর তো ক না। দেখো 4-এর ক হবে কিভাবে? 4-এরটা অন্য একজন সঠিক আনসার দাও। 5-এর বি। 5-এর বি নতুন ক্রোমোজোম তৈরির কৌশলকে কি বলা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 5-এর বি বলছে হচ্ছে মোহাম্মদ শরণ। ওকে, তাহলে 5-এর বি। 5-এর বি। আচ্ছা, আর কে কোনটা বললো? 7-এর খ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ধরন হচ্ছে পল বার্গ। গুড, রিফাত। পল বার্গ। পল বার্গ। ওকে, আর কে কি বললো? 7-এর এ। 7-এর এ কেন? এই শরণ, 7-এর এক কেন? রাশিদুল 3-এর ডি। হ্যাঁ, 3-এর ডি। কেন ডি? দেখো এটা কি আসছিল না? ডিএনএ নির্বাচন 1 নম্বর দাগ, বাহক নির্বাচন 2 নম্বর ধাপ, ডিএনএ খণ্ডন রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে খণ্ডন করাইছি না? এটার উত্তর হচ্ছে 3টাই। এটার ক্ষেত্রে কারেক্ট উত্তর কি? 3টাই। 3টাই সঠিক। ঠিক আছে, ওইটা বললো না তো? চিকিৎসা ক্ষেত্রে কেন ব্যবহার করা হয়? চিকিৎসা ক্ষেত্রে কি তৈরিতে ব্যবহার করা হয় এটা বললো একজন। ওকে, সিকিউ। সিকিউ এর শুধু প্রযুক্তিটার নাম বলো। এই প্রযুক্তিটার নাম কি? নাম কি তাই বলো। উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের যে প্রযুক্তিটা আছে, মাছ উৎপাদনের প্রযুক্তিটার নাম বলো। আর হচ্ছে পরেরটা আরেকটা প্রশ্ন এখানে বলে দেই। প্রযুক্তি ব্যবহার নতুন তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে একটি মেশিনে আঙুলের ছাপ দিলে দরজা খুলে যায়। তাহলে আমি বললাম দরজা খোলার প্রযুক্তিটার নাম বলো। দরজা খোলার প্রযুক্তির নাম বলো। দরজা খোলার প্রযুক্তির নাম কি? আরেকটা হচ্ছে বলছে তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। তাহলে দরজা ওটা কোনটা? তার অফিসে, এটা হচ্ছে অফিসে দরজা খোলা। আরেকটা হচ্ছে কক্ষে, কক্ষে দরজা খোলার জন্য কোন প্রযুক্তি? এই 3টা নাম বলো দেখি। 7-এর ক হবে ভাইয়া। 7-এর এই নতুন 7 কোথায়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক পড়াইলাম না পল বার্গ, তাহলে 7-এর ক হবে কেন? এই যে এখানে পড়াইলাম না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গ। এই যে না, আরো আগে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? পল বার্গ। ওকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এপি কালচারে যায় না। এপি কালচারে তো গভীরে যাওয়ার দরকার নেই। বায়োমেট্রিক্স কেন শরণ?
কোনটা বায়োমেট্রিক্স? বায়োমেট্রিক্সের কোন ধাপ? হ্যাঁ বায়োমেট্রিক্স ঠিক আছে, কিন্তু বায়োমেট্রিক্সের কোন ধাপ? রাশেদুল ইসলাম বলছে ঔষধ। ঔষধ কোন ঔষধ? রাশেদুল বলো কোন ঔষধ? ঔষধটার নাম কি? ঔষধটার নাম কি তাই বলো। আচ্ছা এটাকে বলছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিটার নাম কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ বা ওকে। একজনে বলছে, মহাশন বলছে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ রাইট। তাহলে আঙ্গুলের চাপ মানেই তো ফিঙ্গারপ্রিন্ট, তাহলে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট। আচ্ছা পরে বলছে কক্ষ খোলারটা কি? ক হবে কেন? এটা ভুল দেওয়া, তাহলে ভুল দেওয়া আছে। আচ্ছা কক্ষ খোলারটা কি? কেউ বললে না এখনো। কক্ষ খোলারটা বলো কি? এরপর হচ্ছে এটা বায়োমেট্রিক্স ঠিক আছে, সাবিকুন্না লামিয়া, কিন্তু বায়োমেট্রিক্স এর কোনটা? বায়োমেট্রিক্স তো অনেকগুলা পড়ছি, বায়োমেট্রিক্স এর অনেকগুলো জিনিস পড়ছি না, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, আইরিস লক, হাতের চাপ, হ্যান্ড জিওমেট্রি, আইরিস স্ক্যানিং। কেউ কি বলতে পারবে না? এটা বলো। বলছে উদ্দীপকের গবেষণা কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি যে দিকটি প্রতিফলিত হয়েছে, শুধু দিকটার নাম বলো, শুধু দিকটার নাম কি তাই বলো। বলছে কি? বলছে হচ্ছে শফিক সাহেব তার গবেষণা দিনাজপুরের ঐতিহ্য ধরনের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করে তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারে প্রবেশ মুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমতি ব্যতীত ব্যক্তি ওর প্রবেশ করতে পারে না। উদ্দীপকে গবেষণার কার্যক্রম, গবেষণা কি নিয়ে করতেছে? লিচু নিয়ে গবেষণা করে। তাহলে লিচু নিয়ে গবেষণা মানে কোনো একটা শস্য নিয়ে গবেষণা করতেছে, তাহলে ওই গবেষণাটা অবশ্যই হবে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। অবশ্যই কি হবে? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আর যদি বলে যে একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে তাকালে নির্দিষ্ট সময় তাকালে অনুমতি তো ব্যক্তিবর্গ ভিতরে প্রবেশ পারে, তাহলে ওটা কি হবে? তাকালে মানে কি? ফেস আনলক, ফেস লক, তাহলে সেটা কি হবে? ফেস লক। এখন আসলে আমরা নতুন আরেকটা টপিক করি, যেটা হচ্ছে ন্যানো টেকনোলজি। দেখো ন্যানো মানে 10⁻⁹ 10⁻⁹। আচ্ছা পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্রতর ডিভাইস তৈরি করার জন্য যে দাতব সুনিপুণ ভাবে কাজে লাগানো হয় সেই বিজ্ঞানকে বলা হয় ন্যানো টেকনোলজি। এটা খ মার্কের প্রশ্ন, এটা একটা খ মার্কের প্রশ্ন, এটা মানে আমাদের সময় আসছিল ময়মনসিংহ বোর্ডে খ মার্কের প্রশ্ন। আমি যে বছর এইচএসসি দিয়েছিলাম, এইচএসসি 23-এ এটা আসছিল ময়মনসিংহ বোর্ডে, মেবি আসছিল যদি খুব বেশি ভুল না করি, ঠিক আছে। আচ্ছা বোর্ড বই অনুসারে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার, এই রেঞ্জটা মনে রাখবা, আকৃতির কোনো ক্ষুদ্র জিনিস তৈরি করতে ব্যবহার করা হয় ন্যানো টেকনোলজি বলা হয়। ন্যানো টেকনোলজির জনক হচ্ছে রিচার্ড ফেইনম্যান। রিচার্ড ফেইনম্যান, দেখো বাংলায় লেখা ফাইনম্যান, এটা হচ্ছে ফেইনম্যান। হ্যাঁ রিচার্ড ফাইনম্যান। ওকে এগুলো মনে রাখবা। এমসিকিউ দেখো, ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে? রিচার্ড ফেইনম্যানকে। রিচার্ড ফেইনম্যান বা ফাইনম্যান, বাংলায় লেখা ফাইনম্যান। এরপর বলছে 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁻, এটা কিন্তু 10 থেকে 9 না, এটা হবে এরকম 10⁻⁹, 10⁻⁹, ঠিক আছে। কম্পিউটার ইথিক্সের 10টি নির্দেশনা। ইথিক্স মানে কি? নৈতিকতা। কম্পিউটার ব্যবহার করার কিছু নৈতিকতার জিনিস আছে, কিছু নৈতিকতা তোমাকে মেনটেন করতে হবে, সেই নৈতিকতাগুলো একটু দেখো। অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। কম্পিউটার বলতে তুমি এটাকে মোবাইলটাকেও বলতে পারো, মোবাইল কিন্তু একটা ছোট্ট কম্পিউটার। ওকে
অন্যের ব্যক্তিগতের কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ করা যাবে না, আরেকজনের মোবাইলে কি করতেছে না করতেছে এগুলোর উপর হস্তক্ষেপ করা যাবে না, এটা তোমার একটা নৈতিকতা। অন্যের ব্যক্তির ফাইল সমূহতে গোপন তথ্য সংগ্রহ করা যাবে না, যেই কাজটা অনেকেই করে ফেলে, যে আরেকজনের মোবাইল থেকে ধরো কোনো একজনের ফেসবুক আইডি নিয়ে ফেলে, কারো ফোন নাম্বার নিয়ে ফেলে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো করবে না। চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা যাবে না। মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। পাইরেটেড সফটওয়্যার মানে কি, ধরো কিছু সফটওয়্যার আছে টাকা দিয়ে কিনা লাগে, কিন্তু তুমি কি করলা, টাকা দিয়ে কিনলা না। টেলিগ্রামে অ্যাপস গুলা পাওয়া যায়, বলে দিই, যেমন মনে করো অনেক প্রিমিয়াম অ্যাপস আছে, যেমন ক্যাপকাট প্রিমিয়াম, ক্যানভা প্রিমিয়াম, এগুলো টাকা দিয়ে কিনা লাগে। এখন তুমি কি করলা, টাকা দিয়ে না কিনে কারো কাছ থেকে এটা সংগ্রহ করে নিলা। যেমন টেলিগ্রামে এই অ্যাপস গুলো বেশি পাওয়া যায়, টাকা ছাড়া ইউজ করা যায়, এটাকে বলা হয় পাইরেটেড, এটাকে বলা হয় পাইরেসি। অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার না করা, আরেকজনের কম্পিউটার থেকে কোনো কিছু ব্যবহার না করা, এই পাইরেটেড জিনিসটা বর্তমানে খুবই একটা ঝামেলা। পাইরেসি করে, এই যে যেমন কোর্স পাইরেসি করে অনেকে কি করে, একজনে কোর্স কিনে দুই বন্ধু মিলে এক মোবাইল দিয়ে ক্লাস করে, যেটা তোমার নৈতিকতার একটা অবক্ষয়। তুমি কেন আরেকজনের হক নষ্ট করবা? এটা আমাদের হক না, তোমরা দুইজন পড়বা, দুইজনের টাকা দিবা। তো পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটা জীবনেও করবা না, কারণ এখানে কয় টাকা দিয়ে কোর্স কিনছো, 1000, 1100, বা কেউ 1200, কেউ 1400, ওইরকমই তো, এর বেশি বা কম তো নয়। তাহলে তুমি কেন এই কয়েক টাকার জন্য তোমার নৈতিকতা নষ্ট করবা? এরপর দেখো অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল, আরেকজনে মনে করো গবেষণা করে তার কম্পিউটারে কিছু রাখছে, তুমি ওইটাকে চুরি করে নিয়ে ব্যবহার করলা, সেটাকে বলা হয় অন্যের বুদ্ধিবৃত্তিক সংক্রান্ত ফলাফলকে আত্মসাৎ করা। প্রোগ্রাম লেখার উপর, এখন প্রোগ্রাম কি, কম্পিউটারের নির্দেশনা, কিছু ডিরেকশন হচ্ছে প্রোগ্রাম, যেটা আমরা 4th চ্যাপ্টার এবং 5th চ্যাপ্টারে পড়বো, HTML পড়বো এবং সি প্রোগ্রাম পড়বো। কম্পিউটারের এইসব উপায়ে ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা এবং শ্রদ্ধা প্রদর্শন করে, এগুলো হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস ব্যবহারের কিছু নৈতিকতা। ওকে, এখন আমরা কতগুলো টার্ম একটু শিখি। প্রথমে হচ্ছে সফটওয়্যার পাইরেসি, অলরেডি বলছি। পাইরেসি বলতে চুরি করা, অন্যের একটা সফটওয়্যার এটা তুমি নিজের বলে দাবি করলা, নিজের বলে চালিয়ে দেওয়া। সাইবার ক্রাইম মানে কি, ইন্টারনেট ব্যবহার করে যে ক্রাইম মানে কি, অপরাধ। ইন্টারনেট ব্যবহার করে যে সকল অপরাধ সংগঠিত হয় বা ক্রাইম সংগঠিত হয় তাদেরকে বলা হয় সাইবার ক্রাইম। সাইবার আক্রমণ মানে কি, দেখো সাইবার আক্রমণ এক ধরনের ইলেকট্রনিক আক্রমণ, যাতে ক্রিমিনালরা ইন্টারনেটের মাধ্যমে অন্যের সিস্টেমকে নষ্ট করে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে সাইবার টিম ইন্ডিয়ার সাইবারকে আক্রমণ করে তাদের সার্ভার ডাউন করে দিয়েছে, বিভিন্ন ব্যাংকের সার্ভার ডাউন করে দিয়েছে। এগুলোকে বলা হয় কি, সাইবার আক্রমণ। সাইবার বলতে ইন্টারনেট, মনে রাখবো, সাইবার মানে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কিছু করা, ইন্টারনেট ব্যবহার করে কোনো কিছু করা। আর সাইবার ক্রাইম মানে ইন্টারনেট ব্যবহার করে ক্রাইম। সাইবার আক্রমণ মানে ইন্টারনেট ব্যবহার করে আক্রমণ। হ্যাকিং তো বুঝি, হ্যাকিং মানে হচ্ছে এক কথায় অন্যের অনুমতি ছাড়া তার কোনো জিনিস ব্যবহার করা। যেমন সাধারণত হ্যাকিং একটি প্রক্রিয়া যার মধ্যে কোনো বৈধ অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার ডিভাইসটা তুমি ব্যবহার করবা, এটাই হ্যাকিং। কম্পিউটার বা নেটওয়ার্কে প্রবেশ করে যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় কি, হ্যাকার। মোবাইল ফোন, ল্যান্ডফোন, গাড়ি ট্র্যাকিং, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বৈধ অনুমতি ছাড়া ব্যবহার করলে তা হ্যাকিং এর আওতায় পড়ে। যেটা আমি বললাম, ধরো আমার ফোনটা টেবিলে রাখছি, ঠিক আছে, ওটা তুমি ইউজ করলে, আমাকে বললা না, আমার অনুমতি নিল না, এটাও একটা হ্যাকিং। এরপর দেখো বায়োমেট্রিক সার্চ করতে গেলে না, এরপরে দেখো স্প্যাম মানে কি, অপ্রয়োজনীয় কোনো কিছু, অচেনা অপ্রয়োজনীয়। স্প্যাম কথার এক কথায় অর্থ হচ্ছে অচেনা এবং অপ্রয়োজনীয় কোনো কিছু তোমার ফোনে আসলে সেটাকে বলা হয় স্প্যাম। বা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে কি কম্পিউটার ক্ষতি হয়? হ্যাঁ, অবশ্যই ক্ষতি হতে পারে। আচ্ছা, প্রুফিং শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। প্রতারণা কেমন হইতে পারে? ধরো আমাদের পেজের যে নাম আছে, যে লোগো আছে, এই লোগো এবং পেজ ব্যবহার করে আরেকজন একটা পেজ খুলে তোমাকে মেসেজ দিয়ে বললো যে আমাদের এই কোর্সে ভর্তি হন, কয় টাকা, ধরো 200 টাকার কথা বললো, আমাদের কোর্স মনে করো 1200 টাকা, তোমাকে বললো 200 টাকা, তুমি 200 টাকা দিয়ে কিনলা, তখন কি তোমার সাথে এটা প্রতারণা হইলো না? এইটাকে বলা হয় প্রুফিং। এটাকে কি বলা হয়? প্রুফিং। ওকে, পরে দেখো ফিশিং মানে মাছ ধরা না। ফিশিং মানে হচ্ছে
সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট, অনেকটা প্রুফিং এর মতো। ইন্টারনেট ব্যবহার করে কোনো সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইটের প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড ইত্যাদি সংগ্রহ করাকে বলা হয় ফিশিং। ইত্যাদি সংগ্রহ করাকে কি বলা হয়? ফিশিং। এই টার্মগুলা ক নাম্বার প্রশ্নে আসে যে ফিশিং কি। এরপরে দেখো এগুলা কি পড়বা, যে ধরো ফেসবুকের মতো করে আরেকটা ওয়েবসাইট তৈরি করলো একজন। ফেসবুকে আমরা কি করি, নাম, ফোন নাম্বার এগুলো দেই। ফেসবুকের মতো করে তোমাকে আরেকটা ওয়েবসাইট তৈরি করে দিল, যেখানে দেখা যাচ্ছে ঢুকতে গেলে তোমার ফেসবুকের নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগতেছে, নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগতেছে। তখন তুমি নাম্বার আর পাসওয়ার্ড দিলা, মানে তাদের কাছে এই তথ্যটা চলে গেল, তাদের কাছে এই তথ্যটা চলে গেল। তখন তারা কি করতে পারবে, তুমি এইগুলাকে তারা বিভিন্ন খারাপ কাজে ইউজ করতে পারে। এরপর হচ্ছে বিশিং। বিশিং হচ্ছে ফিশিং করাটাকে বলা হয় বিশিং। ফিশিং হচ্ছে নাউন আর বিশিং হচ্ছে ভার্ব। প্লেজিয়ারিজম, প্লেজিয়ারিজম মানে হচ্ছে নকল করা। ধরো আমি একটা লেখা লিখলাম, ওই লেখাটা তুমি কপি করে তোমার নাম দিয়ে চালায় দিলা, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। এটা হতে পারে সম্পূর্ণটা তুমি কপি করছো, বা অল্প কপি করছো, অল্প নিজে সংযোজন করছো। অল্প সংযোজন করলেও এটা হবে প্লেজিয়ারিজম। বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে প্লেজিয়ারিজম। আজকের ক্লাস মনে হয় আর নাই। দি এন্ড, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দুইটা চ্যাপ্টার শেষ হইলো। সেকেন্ড চ্যাপ্টার শেষ হইলো, আর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার শেষ হইলো। আর থার্ড চ্যাপ্টারের কথা কি বললাম, থার্ড চ্যাপ্টারে তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। আর লাইভ ক্লাস দিয়ে দিব না এমন না, লাইভ ক্লাস কিন্তু দিব। তবে বেসিকটা তুমি রেকর্ডেড ক্লাসে করে নিবা। লাইভ ক্লাস আমরা সিকিউ প্লাস এমসিকিউ অনেক পড়ায় দিব। কারণ কি, কারণ তোমাদের এই বেসিকটা খুব ইজিলি তোমরা শিখতে পারো। কিন্তু সিকিউ এমসিকিউটা এই অধ্যায় থেকে পেছায়, অনেকেই পারো না, এই জন্য সিকিউ এমসিকিউ বেশি করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।